সাইফুলের দুষ্টু কথা শুনে হাসল নূপুর। এখন মনে পড়লো আপনার একটা ওয়াইফ আছে। পরনে কালো স্যুট খুলে পাশে রাখলো সাইফুল। বাড়িটা পুরো খালি, আপাতত সে একাই রয়েছে। তবে কিছুদিনের মধ্যেই কৃষ্ণপুরে যাবে তাসফিন এবং ফারার বিয়ে উপলক্ষে। জি ম্যাডাম, অবশ্যই মনে আছে। আমার একটা বউ আছে, একটা বাচ্চা আছে। তো সহসা হেসে ফেল নূপুর, উঠে বসলো বিছানায়, হাত রাখলো মাহিরের মাথায়। কবে আসবে তুমি? সময়টা দেখে নিল সাইফুল। 11টা বাজে সবে। আজকে সে ফিরেছে রাজশাহী থেকে, দুরাত ঘুম হয়নি। এখন দিন 11টা, তাকে একটু হলেও ঘুমাতে হবে। পরশু আসছি কৃষ্ণপুরে। হতাশ হলো নূপুর, কিন্তু কি করার, তাকে অবশ্য সবটা মেনে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরশু সময়ের মতো চলে এসো কিন্তু। সাইফুল ছোট্ট করে বলল। হ্যাঁ। ক্ষণকালের জন্য চলল নীরবতা। নূপুর জিজ্ঞাসা করলো, খেয়েছো তুমি? বাইরে থেকে খেয়ে এসেছি, আপাতত এখন ঘুমাবো। ও, তাহলে উঠে খেয়ে নিও। সাইফুল আর কথা বাড়ল না। নূপুর ফোন রাখতেই উঠে গেল মাহির। চোখ কষলে কষলে তাকালো। এই না তুই ঘুমালি? দাঁত বের করে হাসলো মাহির। চট করে উঠে বাইরে দৌড়ে গেল। নূপুর উঠে বাইরে গেল। জিপ গাড়িতে বসেছিল তাসফিন। হঠাৎ গিয়ে মামা মামা বলে কোলে উঠে গেল মাহির। ইয়েস মাই বয়। ঘুম শেষ? আর ঘুম মাত্র 15 মিনিট। কথার পিঠে বলে উঠল নূপুর। হাসলো তাসফিন, নাক টেনে দিল মাহিরের। থাকুক নূপুর, তুই ভেতরে যা। নূপুর এবং তাসফিন পিঠাপিঠি বলতে গেলে তাসফিন নূপুরের থেকে মাত্র 2 বছরই বড়। নূপুর ভেতরে গেল। তাসফিন মাহিরকে জিপ গাড়িটার উপরে ডেস্কে বসিয়ে দিল। আঙুল মামা, ওই যে মামি। তুলে সেদিক মানে ইশারা করে দেখলো মাহির। তার দৃষ্টি অনুসরণ করে তাকালো তাসফিন। হলুদ রঙা কন্যা, প্রথম দেখাই তো হলুদ শুকিয়ে দেখেছিল তাসফিন। পায়ে নূপুরটা চঞ্চল শব্দ তুলছে। অধর বাঁকালো তাসফিন, নিজের দিকে তাকিয়ে লম্বা শ্বাস ছাড়ল। মাহির গাড়ির উপর থেকে নামার জন্য ছটফট করছে। তাসফিন তাকে নামিয়ে দিল। মাহির দৌড়ে গেল ফারহার দিকে। ভারী ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে ফারহা। হাতের ইশারায় নিজের দিকে ব্যাগটা ছুড়ে দিতে বলল তাসফিন। ফারহা তাই করল, ব্যাগটা ছুড়ে দিল তার দিকে। ক্যাচ করে ফেললো তাসফিন। মৃদু হাসলো সে। মাহির চট করে গিয়ে কোলে উঠে বসলো ফারহার। গালে ঠোঁট ছোঁয়াই ছোট্ট করে হেসে উঠল খিলখিলিয়ে। বড় মামা তোমাকে দেয়নি, মামিকে দিছি পাপ্পি। গা দুলিয়ে হেসে উঠল তাসফিন। ফারহা পরপর চুমু খেল মাহিরের। ফের হাসলো মাহির। তাসফিনের উদ্দেশ্যে আওড়ালো, মামা তোমাকে দেয়নি। এদিক সেদিক তাকালো তাসফিন। এগিয়ে এলো 2 কদম। আমি দিলে কড়া একটা চুমু দেব, আর নিলেও কড়া একটা চুমু নেব। তাসফিনের কথার অর্থ ধরতে পারেনি ছোট্ট মাহির, অথচ তার ঠিক বুঝতে পেরেছে ফারা। গা শিরশির করে উঠল তার। নেত্রপল্লব কেঁপে উঠল ক্ষণে। নিচে নামিয়ে দিল ফারা মাহিকে। বিনা বাক্য বেয়ে চুপচাপ গুটি গুটি পায়ে দালানের ভিতর চলে গেল মাহির। ফারা যেতে চাইল, অথচ তাসফিন তা হতে দেয়নি। হাতে হাত স্পর্শ করায় একটুখানি টেনে সামনে দাঁড় করালো জিপ গাড়ির। নিজেও দাঁড়িয়েছে ফারার সামনে। অধর কোণে ঝুলছে ক্ষীণ হাসিটুকু। দেবে নাকি একটা কড়া চুমু সুখ? নাক কুচকে নাই ফারা। মুখ চিরচুড়ে কঠিন ভাব। বুকে উফ, এত রাগও কেন সুখ? তোমার রাগ মানায় না তো। হাত গুজে দাঁড়ালো ফারা। হেলান দেয় গাড়ির সহিতে। আপনি তো খারাপ, এটা আপনার ডিপার্টমেন্টের লোকজন জানে। হাসলো তাসফিন। এগিয়ে গেল কাছাকাছি। অনামিকা আঙ্গুলে আঙ্গুল ছোঁয়। দৃষ্টি তার গোল গোল চোখের দিকে। চিকন নাকের ডগা ফুলে উঠেছে। অতিরিক্ত শিহরণে ফোঁসফোঁস করছে। নিঃশ্বাস টেনে নিচ্ছে ফারহা। গভীর নয়ন বুলিয়ে নিচ্ছে তার আদল পানে। অনুভূতি অতলে তলিয়ে যাচ্ছে ফারার সর্বাঙ্গ। অসভ্যতম করার মতো কাউকে পাইনি তো সুখ, তবে এখন পেয়েছি তো। তুমি ছাড়া কেউই জানে না আমি অসভ্য। কান দিয়ে রীতিমতো গরম ধোঁয়া বের হচ্ছে ফারার। নির্লজ্জ। সে অ্যাগেইন। আপনি দয়া করে সরুন তো। শিশির ভেজা ঘাসের উপর চিকচিক করে ওঠে। উঠোনের একপাশে
একটা পুরনো আম গাছ দাঁড়িয়ে আছে, যার ছাই দাঁড়ানো জিপ গাড়িটা। দালানের পিছন দিকে তুলসী গাছ রাখা হয়েছে, আবার পিছনের তুলসী গাছের পরেই খড়ের গাদা এবং গরুর গোয়াল ঘর। হাতের স্লিপ গোটাই তাসফিন। এদিক সেদিক তাকালো সে। আকাশ আপাতত এখন পরিষ্কার, তাহলে ম্যাডামের সঙ্গে একটু দুস্তামি করা যাক। গাড়িতে ওঠো। শুনতে পেল না বোধহয় ফারা। কি? বললাম গাড়িতে ওঠো। দুপুরের কড়া রোদে চারপাশ ঝলমল করছে, বাতাস ভারী, যেন এক অদৃশ্য অলসতা সবকিছু ঢেকে রেখেছে। রাস্তায় খুব বেশি লোকজন নেই, গাছের পাতাগুলো নীরব রোদে চকচক করছে। এমন সময় ধুলো উড়িয়ে ছুটে চলেছে একটা জিপ গাড়ি। গাড়িতে বসে আছে তাসফিন শেখ এবং ফারা। গরম বাতাসের মধ্যে তার ইঞ্জিনে গর্জন স্পষ্ট শোনা যাচ্ছে। কালো রঙের টায়ারগুলো পিচের রাস্তায় ঘর্ষণ সৃষ্টি করছে, মাঝে মাঝে ছোট ছোট পাথর ছিটকে যাচ্ছে তার গতির চাপে। সুন্দর ফর্সা আদলে চোখে চশমা পরে পাশে বসে থাকা বাচ্চা বউটা এক হাত দিয়ে জানালা ধরে রেখেছে। রোদ তার মুখে পড়ে, সে মুখ ফিরিয়ে নিচ্ছে বারংবার। জিপের পিছনে ধুলোই কুয়াশা, পেছনে পড়ে থাকা পথ যেন সেই গাড়ি ছুটে যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছে। দুপুরের নীরবতার মধ্যে একমাত্র সেই জিপের শব্দই যেন প্রাণ এনে দিচ্ছে চারপাশে। গাড়ি কোনো গন্তব্যের দিকে যাচ্ছে নাকি শুধু পথ চলে তার উদ্দেশ্য কি জানি। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারা। তাসফিনের অভিব্যক্তি বোঝা দেয়। আমরা কোথায় যাচ্ছি? উত্তর এলো না। দক্ষ হাতে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে তাসফিন। অন্য হাতে চোখের সানগ্লাস খুলে বুক পকেটে গুজে রাখলো। হানিমুনে যাচ্ছি। বেফাস কথাবার্তা শুনে আহমক বনে গেল ফারা। তাকিয়ে রইল একইভাবে। শব্দ করে হেসে উঠল তাসফিন। মিসেস তাসফিন শেখ, আপনি কি আমার সঙ্গে হানিমুনে যেতে চান না? চুপটি করে রইল ফারা। হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাইল তার। ইস, এটা যদি অন্য কেউ হতো তাহলে সে নাকানি চোবানি খাওয়াতো। কি হলো মিসেস তাসফিন শেখ, বলুন, যাবেন না হানিমুনে? রাগলো ফারা, কাট কাট কণ্ঠে বলল। এই লজ্জা করে না আপনার এসব বলতে? আমি একটা বাচ্চা মেয়ে। আমার সামনে এসব বলছেন, আল্লাহর ঠাড়া পড়বে আপনার উপর। আমি কিন্তু খুব ধার্মিক, বলে দিচ্ছি। ইমানদার বলতে পারেন। বাই এনি চান্স অভিশাপ দিয়ে দিলে সত্যি সত্যি ঠাড়া পড়বে। সজোরে ব্যাগ কষে তাসফিন। দৃষ্টি হলো তার তীক্ষ্ণ, চঞ্চল অধর দুটি স্থির হলো। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সে। ভুল জায়গায় ভুল কথাগুলো বলে ফেলল বোধহয়। কি বললে? মুখ অবৈ জুড়ে গাম্ভীর্য ভাব। ফাঁকা ঢোক গেল ফারা। আমতা আমতা করে বলল, কিছু বলিনি, আল্লাহর কসম, মুখ ফসকে বেরিয়ে গেছে। কাঙ্ক্ষিত রমণীকে এইভাবে নির্জনে একাকী পেয়ে কি করা উচিত? লেফটেন্যান্টের মাথায় ঘুরছে এক দুষ্টু ইচ্ছেরা, যা ক্ষণে ক্ষণে জেঁকে বসেছে মস্তিষ্কে। শুকিয়ে আসা ওষ্ঠপুটে আলতো করে ভিজিয়ে নিল সে। দৃষ্টি তার সামনে মেয়েটির থুতনিতে থাকা তিলটার দিকে। তাসফিন আশেপাশে দৃষ্টি বুলিয়ে ফিসফিসিয়ে বলল, একটা চুমু খাই। কঠিন আবদার রাখা বড়ই দায়। নিজেকে সংযত করা প্রয়োজন। বাজে পুরুষকে তো মজা দেখাতে হবে। সে যে এই কন্যাকে ফেলে গেছিল। কিছুটা দৃঢ় কণ্ঠে বলল, কখনো না। খারাপ মানুষ, বাজে পুরুষ। আমি বাসায় গিয়ে সব বলে দিব। ব্যথাতুর কণ্ঠে মৃদুস্বরে আত্মনাদ করে ওঠে ফারা। লম্বা চুলগুলো টেনে ধরেছে তাসফিন। ক্ষুধিত মুখে আওড়ালো কিছুটা দাঁত পিষে। এই তোর উচিত ছিল না আমাকে ফোন করা। যেহেতু আমার বউ, সেই হিসেবে আমার বাড়িতে থাকা উচিত ছিল, আমাকে মানানো উচিত ছিল। আমি কি আগে তোর এই পবিত্র নিষ্পাপ মুখ দেখেছি? কি করে জানতাম তুই আমার বউ? হো হো করে কেঁদে উঠল ফারা। ব্যথা পেল মেয়েটা নাকি ভয়? তাসফিন রাগে গজগজ করে ফের বলল, আমি নির্দয় পাষাণ, তাই ফেলে চলে গেছি। কিন্তু তোর দায়িত্ব ছিল বউয়ের সব দায়িত্ব পালন করা।
উচিত ছিল ফিরিয়ে আনা। এই আমার দিকে তাকা, আমি 1 বছর তোকে মিস করে ফেললাম, তোকে দেখাটা মিস করে ফেললাম। ফিরিয়ে দে 1 বছর, দীর্ঘ 12টা মাস, মানে বুঝিস 365 দিন। ও গড, কতগুলো দিন। কান্নারা দলা পাকিয়ে বেরিয়ে আসছে ফারার। দোষটা কি তার? লোকটা এতটা ভয়ঙ্কর। ভয়ে শিউরে ওঠে ফারা। রাগী দুঃখে ব্যথিত কণ্ঠে বলল, সব দোষ কি আমার? আপনি চলে গিয়েছিলেন, আমি কি আপনাকে চিনি? আপনি তো আমাকে দেখেননি পর্যন্ত। তাহলে কি করে আপনার সম্পর্কে জানবো? কি করে অপরিচিত একজনকে ফোন করব? আপনি না খুব খারাপ। আমি আপনাকে বিয়ে আ কপলদয় লালচে আভায় ছড়িয়ে পড়েছে। বলিষ্ঠ হাতের আঙ্গুলগুলো চেপে ধরেছে তাকে। হেসকি উঠে গেল মেয়েটার। নেক্সট টাইম যদি আর একবার বলা হয় বিয়ে করব না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আই রিপিট, আমার থেকে খারাপ কেউ হবে না। ধুলো উড়িয়ে সামনের দিকে এগিয়ে চলেছে জিপ গাড়ি। কোনো গন্তব্য ছিল না, তবে এখন গন্তব্য হচ্ছে বাড়ির পথ। চুপচাপ সিটে হেলান দিয়ে বসে আছে ফারা। মাঝে মাঝে হিসকির শব্দ শুনতে পাচ্ছে। পাশে যুবকটি অধর বাঁকিয়ে হাসল সে। গাড়ির টান দিকে ঘুরিয়ে বলল, আই উইল ট্রাই টু মেক ইউ ক্রাই অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, কারণ তোমাকে কাঁদলে দারুণ লাগে সুখ। থমকালো ফারা। চকিতে দৃষ্টি ঘুরিয়ে তাকালো তাসফিনের মুখপানে। সে হাসছে, চমৎকার সেই হাসি। এভাবে তাকিয়ে থেকো না সুখ, আমি নিষিদ্ধ কিছু করে বসবো কিন্তু। আপনার মতো বাজে মানুষ আমি জীবনেও দেখি নাই। তাহলে দেখে নাও, আমি একটাই, লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ কিন্তু একটাই। নাক কুচকে নিল ফারা। মেজাজ বিগড়ে গেল তার। অশ্রুসিক্ত নয়নে তাকালো আকাশ পানে। আকাশটা বুঝি তার দুঃখে কাঁদবে। নিকষ কালো রাত, চারিদিক ভয়ানক নীরবতায় আচ্ছন্ন। গভীর অন্ধকারে ডুবে গেছে পৃথিবী। বাতাস যেন থমকে গেছে। গাছে পাতাগুলো নড়ছে না। দূর গাছে বসে থাকা রাতের প্যাঁচার ডাক ভেসে আসছে, যেন এই অন্ধকারের সাক্ষী। ধীরে ধীরে রাতের আধার ভাঙতে শুরু করেছে। আকাশে পূর্ব প্রান্তে প্রথম আলো ফুটে উঠল বোধহয়। কালো মেঘগুলো হালকা গোলাপি আর কমলা রঙে রাঙিয়ে তুলেছে। পাখিরা একে একে ডানা ঝাপটাতে শুরু করেছে। তাদের কিচিমিচির শব্দে প্রাণ ফিরে আসে চারপাশে। সূর্যের প্রথম রশ্মি আকাশে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। অন্ধকারে চাদর সরে গিয়ে পৃথিবীর আলোর স্পর্শ পেল। গাছের পাতাগুলো যেন প্রাণ ফিরে পায়, যেন শিশির বিন্দু ঝকমক করে ওঠে। রাতে সেই ভয়ঙ্কর পরিবেশ যেন কখনো ছিলই না। নতুন সকাল শুরু হয়, আশার আলো নিভে। বাড়ির মধ্যে লোক ব্যস্ত আছে কাজে। বিয়েবাড়ি মানেই কাজের হাট বসে। আজকে ফারার আংটি বদল। তাসফিন আর ফারার এই অনুষ্ঠান করতে উঠে পড়ে লেগেছে রুবিনা শেখ। ছেলের বিয়ে বলে কথা, একটা কিছু কমতি দিবেন না তিনি। বাড়ি সাজানো হয়েছে সেই কখন। অনুষ্ঠান শুরু হবে বিকেলের দিকে। বিছানায় এতগুলো ড্রেস, শাড়ি, জুয়েলারি রাখা। স্নেহা একের পর এক জুয়েলারি ড্রেস দেখছে। আয়নার সামনে বসে আছে ফারা। ভীষণ মন খারাপ তার। প্রথমে তার ফ্যামিলি ছেড়ে চলে যাবে, দ্বিতীয়ত তাসফিন বড্ড রাগী, সেটা তো সকালেই দেখেছে সে। মনের মধ্যে এক আকাশসম অভিমান নিয়ে বসে রয়েছে ফারা। ঢোক গিলল ফারা। সুপ্ত ভালোবাসাটুকু পরিপূর্ণতা পাবার পূর্বেই তা নিমিষেই কর্পূরে নেই উবে গেল। ফারারে, এই দেখ, এই ড্রেসটা আমাকে কত মানাবে তাই না? পাকিস্তানি একটা ড্রেস সামনে ধরে স্নেহা। হলুদ রঙের তা। ভীষণ ভালো লাগছে তাকে, অথচ একবারের জন্য মুখ ফেরায়নি ফারা। অবাক হলো স্নেহা, এগিয়ে গেল ফারার দিকে। কিরে, কি হয়েছে তোর? কিছু না। ছোট্ট করে জবাব দিল ফারা, ভ্রু উঁচিয়ে শুধুই স্নেহা। তাই নাকি? তাহলে এরকম মুখ বাঁকিয়ে রেখেছিস কেন? এই, তোর বিয়ে, তোর জন্য এত অনুষ্ঠান, আর তুই নাকি এরকম চুপচাপ? আসলে কারো পদধ্বনি কর্ণ স্পর্শ করলো দুজনের। আয়নায় স্পষ্ট ফুটে উঠেছে তাসফিনের মুখোপয়। আরে ভাইয়া, আপনি? ভেতরে প্রবেশ করলো তাসফিন। দৃষ্টি তার সামনের কন্যার দিকে। মৃদু স্বরে বলল, আমার কিছু কথা আছে। ঠোঁট টিপে শব্দবিহীন হাসলো স্নেহা। আচ্ছা,
আপনারা কথা বলুন, আমি এক্ষুনি আসছি। বাড়ির দিকে পা বাড়ায় স্নেহা। যাওয়ার পূর্বে দরজাটা টেনে দিয়ে গেল খানিকটা। দৃষ্টি মেলে দুজনের, তবে তা ক্ষণিকের জন্য। নত মস্তকে বসে রইল ফারা। বাক্য নেই, অধর দুটো স্থির তার। কিঞ্চিত ভয় জেঁকে ধরেছে তাকে। চুপচাপ রইল সে। পাজোড়া এগিয়ে এলো। মেয়েটা আন্দাজ করতে পেরেছে যুবক তার অতীব নিকটে রয়েছে। বসল পাশে। ছোটখাটো শরীরে মেয়েটা তার দিকে তাকালো। লিসেন ফারা, এতটা প্যানিক করার কিছু নেই। আই নো আমি রাগী, বাট তা শুধু ক্ষণিকের জন্য। তুমি চাইলেই আমার রাগ পানি করতে পারো, তাও তো এক মুহূর্তের মধ্যে ততটা ক্ষমতা তোমার আছে। কপালে পড়ল ভাঁজ। অদ্ভুত নয়নে তাকালো তাসফিন। দৃষ্টি ফেরাই ফারা। এই লোকটার রাগ সে পানি করবে। আপনি রুম থেকে চলে যান, না গেলে লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে ফেলে দিব। সশব্দে হেসে উঠল তাসফিন। উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। পিছন থেকে হাত সামনে এনে সাপের মতো গলা পেঁচিয়ে ধরে মেয়েটার। কোনো একদিন আঁধারে ডুবে থাকা রজনীতে একাকী আমার বাহুতলে পিষ্ট হবে, সে খেয়াল রেখো মেয়ে। তার জন্যে শক্তি প্রয়োজন তোমার। এখন এই লাথিতে শক্তি অপচয় না করে সঞ্চয় করে রাখো। লজ্জায় রাঙ্গা হলো মুখশ্রী। ধুকপুক শব্দটি প্রগাঢ় হলো। ফের দৃষ্টি হলো নত ফারার, তবে কমল না তার রাগ। সন্ধ্যার আকাশে তখন নরম বেগুনি আর কমলা রঙের খেলা। সূর্য অস্ত্র যাচ্ছিল ধীরে ধীরে। বাতাসে একটা মিষ্টি ঠান্ডা ভাব। হালকা দুলে যাওয়া ফেয়ারি লাইটগুলো যেন পুরো পরিবেশকে এক মোহময় আবরণে ঢেকে দিচ্ছে। চারপাশে ছোট ছোট দ্বীপ জ্বলছে। মোমবাতির আলোয় ঝিকমিক করছে সাজানো টেবিলগুলো। গাছের পাতার ফাঁক দিয়ে জ্বলজ্বল করছে রঙিন লাইট, যেন তারারাও আজ এই আনন্দে যোগ দিয়েছে। একপাশে ছোট্ট এক মঞ্চ ফুলের তোড়ায় সাজানো, যেখানে বর কনে বসবে। অতিথিরা হাসি মুখে এসে শুভেচ্ছা জানাচ্ছে। কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত, আর বাচ্চারা দৌড়ে বেড়াচ্ছে আনন্দে। হালকা মিউজিক বাজছে, রোমান্টিক কিন্তু শান্ত একটা সুর, যা পুরো পরিবেশকে আরও স্বপ্নীল করে তুলেছে। খাবারের টেবিল থেকে ভেসে আসছে সুগন্ধি, যেন সন্ধ্যার আবেশে আর একটু উষ্ণতা যোগ করেছে। আংটির বদল অনুষ্ঠান শুরু হবে কিয়ৎক্ষণের মধ্যেই। কালো রঙের কুর্তা জড়িয়েছে তাসফিন। সৌহার্দ্য একই রকম কুর্তা পরেছে, তবে নিচের দিকটা ভিন্ন। মাহির এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে ব্যস্ত। তার পিছু ছুটে চলেছে ঝুমুর। মাহির তারা, এই মাহির। খালামণির কথা শুনতে নারাজ সে। চট করে গিয়ে কোলে উঠে গেল নবীনের। হেই নবাব, দৌড়াচ্ছ কেন? নবাব ডাকটা ভালো লেগেছে তার। খিলখিলি হেসে উঠল মাহির। কালামণি, আঙ্গুল উঁচিয়ে দেখালো মাহির সামনের দিকে। সেদিকে তাকালো নবীন। ঝুমুর দাঁড়িয়ে আছে। বাদামি রঙের লং ড্রেস পরেছে মেয়েটা। অমায়িক লাগছে তাকে। এই মাহিরের বাচ্চা, নেমে আয় বলছি। নেমে গেল মাহির এবার ছুটে নবীনের পিছনের দিকে। হা হা করে হেসে উঠল নবীন, কারণ ব্যতীত হাসায় বিরক্ত হলো ঝুমুর। পাগলের মতো হাসছেন কেন? থেমে গেল নবীন। এত বড় অপমান! আসলে কি বলো তো, সামনে যদি এত বড় পাগলি থাকে তাহলে না এসে উপায় আছে? ডিরেক্ট পাগলি বলে সম্বোধন করেছে ঝুমুরকে। অবাক নেত্রে চেয়ে রইল ক্ষণকাল ঝুমুর। তেতে উঠল সে। তোমার তো সাহস কম না, আমাকে পাগলি বলো? তোমার তো সাহস কম না, আমাকে পাগল বলো? চুপটি করে গেল ঝুমুর। মেজাজ খারাপ করতে চাচ্ছে না সে। আপাতত অনুষ্ঠানে কোনো রকম ঝামেলা করতে চায় না সে। চুপচাপ স্থান ত্যাগ করলো। নবীন মনে মনে কুটিল হাসল। মজা পেয়েছে সে। অপেক্ষা করছে তাসফিন। এত অপেক্ষা! হাই, সে অপেক্ষা করার মানুষ নয়। তবে ফারার বেলায় সে ধৈর্যহীন। আপাতত বউকে বাড়িতে নিতে হবে তাকে। হালকা মেরুন রঙের লাল গোল জামা পরেছে ফারা। নিচের দিকটা সোনা তরি কাজ করা। বড় বড় করে পিছন থেকে হাত গলিয়ে ঘুমটা টেনে দেওয়ায় কপাল পর্যন্ত। হালকা মেকআপ, হাত ভর্তি চুড়ি, পায়ে নর্মাল জুতো। স্নেহা এবং নূপুর তাকে নিয়ে দোতলা থেকে নেমে এলো। বুকে ধুকপুক শব্দ শুনতে পাচ্ছি কি
তাসফিন হয়তো শুনতে পাচ্ছে, তাই তো বুকের কাজটাই হাত চেপে ধরেছে। এলোমেলো হলো তার দৃষ্টি, মস্তিষ্ক প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছে। ভেতর শুকিয়ে কাঠ, ভেতরে সুপ্ত হচ্ছে, বেরিয়ে আসতে চাইছে প্রকাশ্যে। চোখাচোখি হয় দুজনের, আঁখি মিলে। আচ্ছা, মিলে কি অনুভূতি? তীব্র বুক ধরফড়িয়ে নিচে নেমে এলো ফারা। তাসফিনকে চিনি, লোকটা তার স্বামী, কিন্তু তার সহিতে ঘর হয়নি এখনো। তার রাগ অভিমান ভয়ঙ্কর। তাকে আদৌ সামলাতে পারবে ফারা? শুভক্ষণ ঘনিয়ে এলো অতি দ্রুত। পাশের পুরুষটিকে আবারও পাবে ফারা। চাপা স্বরে বলল, ইউ আর লুকিং সো প্রিটি সুখ। চকিতে দৃষ্টি ঘুরিয়ে তাকাই ফারা। অদর্পণে ঝুলছে তাসফিনের দুষ্টু দুর্বদ্ধ হাসিটা। মিসেস শেখ, কাল রাত থেকে আপনি তাসফিন শেখের নামে বন্দী হবেন নিশ্চিতভাবে। সম্পর্ক মানে অনেকগুলো দায়িত্ব। মা, বাবা, ভাই, বোন, স্বামী নামক একজন ব্যক্তিগত পুরুষ। নতুন একটি পরিবার, একটি বিয়ের দ্বারা তৈরি হয় অনেকগুলো সম্পর্ক। অনামিকা আঙ্গুলে কোমল স্পর্শ পেয়ে ভাবনায় ছেদ পড়ল। আঙ্গুল ছুঁয়ে তাসফিন পরিয়ে দিয়েছে নিজের নামের ডায়মন্ডের রিংটা। অতঃপর তার দিকে এগিয়ে দিল আরও একটি রিং। ফারা নির্দ্বিধায় তা পরিয়ে দিল তাসফিনের আঙ্গুলে। আঁখি মিলল দুজনার। অনুভূতি অদল বদল হলো কিনা তা জানা নেই, তবে লজ্জায় আড়ষ্ট হলো ফারা। দৃষ্টি ঘুরিয়ে সামনের দিকে তাকালো। আনন্দে ভরে ওঠে চারিপাশ। রুবেনা শেখ আনন্দে আত্মহারা রীতিমতো। ছেলের বউ নিয়ে যেতে পারবে অবশেষে। স্নিগ্ধ বিকেল, সারাদিনের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে, আর প্রকৃতি যেন এক নতুন রূপে সেজে উঠেছে। আকাশের নরম রোদ সোনালি আভায় চারপাশ রাঙিয়ে তুলেছে। লালচে কমলা আলোয় রঙিন হয়ে ওঠে দিগন্ত। গাছের পাতাগুলো হালকা বাতাসে দুলতে লাগলো। পাখিরা নিড়ে ফেরার প্রস্তুতি নিতে শুরু করে। বিকেল মানেই খোলা মাঠে শিশুরা খেলতে মেতে ওঠা, নদীর ধারে জেলেদের মাছ ধরা, আর গাছতলায় বয়স্কদের গল্পের আসর। ক্লান্ত দিনের শেষে একটু স্বস্তির পরশ বয়ে আনে। রুমে বসে আছে ফারা। সন্ধ্যাবেলায় গায়ে হলুদের পরই অনুষ্ঠানগুলোর জন্য বেগ পোয়াতে হচ্ছে তাকে। তারপর দিয়ে যে কি যাচ্ছে একমাত্র সেই জানে। পরনে বাদামি রঙের সালোয়ার স্যুট, এটা দিয়ে গেছে নূপুর। রুবেনা শেখ সবকিছু ছেলের বইয়ের জন্য নিজে পছন্দ করে এনেছেন। অন্ধকারে ডুবে আছে রুম, কারেন্ট গেল সবে। তারপর ওড়না খুঁজে পাচ্ছে না ফারা। আশঙ্কিক অনুভব করলো দরজা খুলে ভেতরে কেউ প্রবেশ করেছে। কে? মৃদুস্বরে জিজ্ঞেস করে ফারা। অবৈ কাছাকাছি এগিয়ে এসে জড়িয়ে ধরে তাকে। আটকে উঠে ফারা। স্পর্শটা বড্ড অচেনা লাগলো তার নিকট। কই, তাসফিন তো এভাবে ছুঁয় না। তার স্পর্শ যে খুব করে চেনা ফারার। কে আপনি? ছাড়ুন আমায়। কারেন্ট চলে এলো। ফারা ঘুরে দাঁড়ালো তৎক্ষণাৎ। ফর্সা লোকটা দাঁড়িয়ে আছে। ফারা কি তাকে চেনে? না, তাকে তো চেনে না। ব্যস্ত হয়ে ওঠে সাইফুল, ব্যস্ত কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দাও ফারা। আমি ভেবেছিলাম তুমি নূপুরকে সারপ্রাইজ দিতে এসে। কথা আটকাই সাইফুলের। প্রত্যুত্তরে কি বলা যায় তা খুঁজে পায় না ফারা। শুকনো ঢোকিল সে। স্পর্শটা মোটো পছন্দ হয়নি তার, তবে সাইফুল যে বলেছিল তিনি ভুল করেছেন। আমাকে ক্ষমা করো ফারা, আমি দুঃখিত। নিচ থেকে ভেসে এলো নূপুরের কণ্ঠস্বর। সাইফুল উপেক্ষা করল না, ছুটে গেল সেদিকে। আকাশে রং হারানো সূর্যের শেষ আলো হালকা সোনালি আভা মিশে গেছে ধূসর মেঘের সাথে। বাতাসে এক ধরনের নিস্তব্ধতা, যেন সমস্ত শহর আজ ক্লান্ত। জানালার এক পাশে গুটিসুটি হয়ে বসে আছে ফারা। মাথা চুল এলোমেলো, হয়তো বাতাসের ছোঁয়ায়, হয়তো দিনের ক্লান্তি জমে আছে সেখানে। দুহাত একসঙ্গে জড়িয়ে রেখেছে কোলে। আঙ্গুলগুলোর মাঝে মাঝে কাঁপছে অজান্তে। চোখের কোণে শুকিয়ে আসা কান্নার দাগ। দৃষ্টি হারিয়ে গেছে দূরের কোনো শূন্যতায়। জীবন তাকে এমন এক বাঁকে এনে দাঁড় করিয়েছে, যেখানে সব কিছুই অর্থহীন মনে হচ্ছে। বাতাসে একটানা শিরশিরিয়ে শব্দ, যেন প্রকৃতিও তার বিষণ্ণতার সাক্ষী। কেউ তাকে ডাকছে না, কেউ তার কাছে এসে বসছে না। এই বিকেল, এই একাকিত্ব তার সঙ্গী হয়ে বসে আছে নিঃশব্দে। হো হো করে কেঁদে উঠল সে। হঠাৎ করে নিজেকে বড্ড অপবিত্র বলে মনে হচ্ছে তার।
কই তাসফিন চুলে তো এমন লাগে না। স্নেহ এসে ডেকে গেছে তাকে, অথচ দরজা খুলেনি মেয়েটা। অস্থির পায়ে এদিক সেদিক করছে স্নেহা। স্নেহাকে অস্থির দেখে দূর হতে এগিয়ে এলো তাসফিন। কি হয়েছে স্নেহা? অস্থির দেখাচ্ছে। আমতা আমতা করছে স্নেহা। সে বড্ড ভয় পায় তাসফিনকে। আসলে তুমি কি আমাকে কোনো কারণবশত ভয় পাচ্ছ? দেখো, কিছু হয়ে থাকলে বলো আমাকে। আসলে ভাইয়া, ওই ফারানা কখন থেকে রুমে বসে আছে, দরজা খুলছেই না। চিন্তিত হলো তাসফিন। ব্যস্ত হয়ে দ্রুত পায়ে দোতলায় গেল। কি হলো তার বউটার? এমনিতেই তো টোটো করে ঘুরে বেড়ায়, আজকে কি হয়েছে? দরজার কাছে এসে ধাক্কা দিতে খুলে গেল তা। ফারা, চকিতে ঘাড় ফিরিয়ে তাকালো ফারা। দৃষ্টি তার ঝাপসা। লেফটেন্যান্ট সাহেব, আমাকে জড়িয়ে ধরুন প্লিজ। তাসফিন থমকালো, চমকালো বটে। ফারা কি বলছে তাকে জড়িয়ে ধরতে? ভাবনাটুকু সাইডে রেখে এগিয়ে গিয়ে আলতো করে জড়িয়ে ধরে শীর্ণ বদনখানি বক্ষ পৃষ্ঠে মিলিয়ে নেয় মুহূর্তের মধ্যে। হো হো করে কেঁদে উঠল ফারা। হেসকি উঠে গেল তার, জনকণ্ঠে বলল, ভালো করে ধরুন না, এমনভাবে ধরুন আপনার স্পর্শ ছাড়া আর কারো স্পর্শ যাতে না থাকে। বক্ষে ব্যথা হয় তাসফিনের, কাঁপছে কণ্ঠনালী। সুখ, কি হয়েছে তোমার? আমাকে বলো। আমি আপনার ছোঁয়া চাইনি লেফটেন্যান্ট সাহেব, আমাকে ছুঁয়ে দিন না। ফারার অভিব্যক্তি বুঝতে পারছে তাসফিন, তবে সে নিশ্চিত কিছু হয়েছে যা ফারার সত্তা নাড়িয়ে দিয়েছে। জড়িয়ে ধরে তাসফিন, তুলে নেয় পাজা কোলে, আলগোছে শুয়ে দেয় বিছানায়, ফের এলো উপরে। নিজের বক্ষ পিঠে পিষ্ট করলো মেয়েটাকে, জড়িয়ে নেয় বাহুডোরে। সন্ধ্যা নেমে এলো আকাশে, লাল কমলা আভা ছড়িয়ে পড়েছে। বাতাসে রয়েছে এক ধরনের মিষ্টি শীতলতা। চারপাশে কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে এসেছে। দূর থেকে ভেসে আসে আজানের সুর। পাশের গাছ থেকে টুপটাপ করে পাতা ঝরে পড়ছে। রাস্তা ল্যাম্পপোস্টগুলো এক একে জ্বলে উঠছে, আর নরম আলোয় চারপাশের পরিবেশ হয়ে উঠছে মোহনীয়। সামনের বারান্দায় টিমটিম করে জ্বলছে হলুদ আলো, হলুদ সন্ধ্যা। গায়ে হলুদের দিন ফারা নামক মেয়েটাকে দেখে যেন মনে হয় ও নিজে একটা হলুদ রঙের ফুল। চারপাশে আলো করে রেখেছে ওর উজ্জ্বল হাসি। গাঢ় হলুদের শাড়িতে খোপায় গুজে রাখা গাধা আর রজনীগন্ধার মালাই, কপালে ছোট্ট টিপ আর হাতে মেহেদির নকশায় সে একেবারে যেন বসন্তের রানী। পরিবারের সবার হাসি আনন্দে বাড়িটা মুখরিত। গানের তালে তালে সবার নাচ, খিলখিল হাসির শব্দ। আর মেয়েটার উপর একে একে হলুদ মাখিয়ে দিচ্ছে তার আপনজনেরা। কেউ গালে আলতো করে হলুদ ছুঁয়ে দিচ্ছে, কেউ হাতে, কেউ বা পায়ে। হলুদের গন্ধে, ফুলের সৌরভ আর কাঁচা চন্দনের শীতলতায় সেই মুহূর্ত যেন জাদুর মতো। চারপাশে ঝুলছে রঙিন পদ্মা আর ছোট ছোট আলোকবাতি এর ঝলক। মাটিতে বিছানো গোলাপ, গাধা আর বেলির পাপড়ি, সব কিছু মিলে এক স্বপ্নময় পরিবেশ। বন্ধু বান্ধবীরা এক একে ঘিরে বসে মজার গল্পে মেতে উঠেছে। কেউ কেউ মেহেদি আঁকছে হাতে, কেউ বা কোনের জন্য গানের লিরিক ঠিক করছে। ফারা খানিকটা লজ্জায় নত হয় মস্তক। হলুদ রঙা ফোঁটাও পড়েছে তাসফিন। বন্ধুমহল এসেছে তার, আড্ডায় মত্ত হয়েছে সে। লেফটেন্যান্ট কমান্ডার রায়হান কাঁধে হাত রাখল তার। ব্রো, ফাইনালি বিয়েটা করে ফেলছিস। নিম্নাষ্ট কামড়ে হাসল তাসফিন। আশঙ্কিক সুয়েজ ব্যস্ত কণ্ঠে বলল, ভাই ভাই, একটা কথা মনে রাখিস, ভাবি কিন্তু আমাদের ছোট, হ্যাঁ? সেটা ভুলে গিয়ে নিজের পুশক্তি দেখাতে যাস না। কপাল কুঁচকে এলো তাসফিনের, দাঁত পিষে বলে, মুখ আব্বে সালা চুপ কর, আগে নিজের অতীত মনে কর। ভাবিকে হসপিটালে পাঠিয়েছিলি, ভুলে গেছিস? খানি চুপসে গেল সুয়েজের। হো হো করে হেসে উঠল রায়হান, মনসুর আর তাসফিন। ব্যতীত কণ্ঠে বলে ওঠে মনসুর, কপালটা কি আমার ফুটো, একটা বিয়া হইল না। তাসফিন, তোর একটা শালিকা আমাকে দিয়ে দে ভাই। সহসা হেসে ফেল রায়ান। হ্যাঁ তাসফিন, আমাদের মনসুরের একটা ব্যবস্থা করে দে। শালিকা বলতে স্নেহা ব্যতীত কেউ নেই, আর ও তো ছোট মানুষ, তুই সামলাতে পারবি না। বাবলেশিন জবাব তাসফিনের। মন ভেঙে গেল মনসুরের। শয়তান ছেলে, তুই জানিস আমি সামলাতে পারবো কিনা? তাসফিন বাঁকা হাসল,
এগিয়ে এগিয়ে মনসুরের কানে কি যেন একটা বলল। থতমত খেয়ে গেল মনসুর। ভ্রু কুচকে নেই বাকিরা। রায়ান প্রতিবাদ করলো। এই কি বললি তুই? ওকে তাসফিন, আমাদের বল। সুয়েজ একই টোনে বলে,